ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি, কৌশলী মন্তব্য ট্রাম্পের। হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক পরাশক্তি হয়ে উঠত বলে দাবি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ব্যাপক আক্রমণ, স্বাস্থ্যকর্মী সহ নিহত ৩। জবাবে রকেট হামলার দাবি হিজবুল্লাহর। ওয়াশিংটনের বৈঠকে নেই চূড়ান্ত সিদ্ধান্ত। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা অভিষেকের উপর হামলার তীব্র প্রতিবাদ মমতার। বিজেপির দিকে অভিযোগের তীর ছুড়ে তদন্তের দাবি রাহুল অখিলেশের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক পরাশক্তি হয়ে উঠত। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে বড় ভুল আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। অতীতে বিভিন্ন দেশে মার্কিন সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরাকে তার দেশের সামরিক অভিযান ছিল একটি বড় ভুল ও অত্যন্ত বোকা সিদ্ধান্ত। একইভাবে যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হস্তক্ষেপ বা অভিযান চালানো উচিত হয়নি বলে মনে করেন তিনি। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু হামলার কারণে ইরান এখনো পারমাণবিক পরাশক্তি হয়ে উঠতে পারেনি। ওয়াশিংটন হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র অর্জন করত। You look at what happened with Iraq. We did so bad. That was such a foolish thing, what we did. Shouldn't have been there in the first place, by the way. And shouldn't have been in Iran. But Iran has the capability. If we didn't hit them with the B-2 bombers 9 months ago, they would have a nuclear weapon right now. পুত্রবধূ লরা ট্রাম্পকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই ইরানের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্যবস্তু করেনি। তিনি বলেন, দেশটির সামরিক বাহিনীর একটি অংশ তুলনামূলকভাবে মধ্যপন্থী। যুদ্ধের সময় পুরো রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিলে দীর্ঘমেয়াদে আরও বড় সংকট তৈরি হতে পারে। তিনি বলেন, অতীতে এমন ভুল হয়েছে যে একটি দেশের সবকিছু ধ্বংস করে দেওয়ার ফলে দেশটি কয়েক দশকেও পুনর্গঠন করতে পারেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং ইরান প্রসঙ্গে ট্রাম্পের এ ধরনের মন্তব্য নতুন কোনো রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অভিবাসন ইস্যুতে আবারও উত্তপ্ত যুক্তরাষ্ট্র। নিউ জার্সিতে মুখোমুখি অবস্থানে দুপক্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেডারেল এজেন্ট মোতায়েন। লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত আরও তীব্র হয়েছে। দেশটির নাবাতিয়া শহরের কাছাকাছি গ্রামগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে স্বাস্থ্যকর্মী সহ নিহত হয়েছেন অন্তত ৩ জন। পাল্টা রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে ঘরবাড়ি ধ্বংস ও উচ্ছেদ সতর্কতা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে লেবানন সরকার। অন্যদিকে ওয়াশিংটনের তেল আবিব ও বৈরুত প্রতিনিধিদের বৈঠকে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। স্থানীয় সময় শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিহ শহর সংলগ্ন এলাকায় ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে 1 ডজনের বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় দখলদার বাহিনী। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। এতে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার অন্যতম লক্ষ্য ছিল ঐতিহাসিক বোফোর্ট দুর্গের আশপাশের এলাকা, যেটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি কৌশলগত পাহাড়ে অবস্থিত। এরই মধ্যে দখলদার বাহিনী লিতানি নদীর উত্তরাঞ্চল পর্যন্ত অগ্রসর হওয়ার খবর জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া নদীর দক্ষিণের বিস্তীর্ণ এলাকা এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানা গেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় লেবানিজ সেনাসহ একদিনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে এক যৌথ বিবৃতিতে ঘরবাড়ি ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংস ও উচ্ছেদ সতর্কতা বন্ধে আন্তর্জাতিক যোগাযোগ আরও জোরদারের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। পাশাপাশি লক্ষ্যহীন হামলার মধ্য দিয়ে তেল আবিব বৈরুতকে পুরোপুরি ধ্বংসের কৌশল অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তারা। ইসরায়েল এখন শুধু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে না, বরং পুরো শহর ও জনপদ ধ্বংস করছে। পাশাপাশি সাধারণ মানুষকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে, যা বেসামরিকদের জন্য এক ধরনের সমষ্টিগত শাস্তি। আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী এসব কর্মকাণ্ড নিন্দনীয়।
ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। কিরিয়াত শামেনা শহরের একটি শপিং সেন্টারে এসব রকেট আঘাত হানার খবর পাওয়া গেছে। লেবাননে বেসামরিক হতাহতের জবাবেই এই পাল্টা হামলার দাবি করেছে গোষ্ঠীটি। দুপক্ষের সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিরক্ষা প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির কাঠামো ও সীমান্তে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত করার একটি সম্ভাব্য পরিকল্পনাও আলোচনায় উঠে আসে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি বলে জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে অভিযোগের তীর ছুঁড়ে তদন্তের আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ অনেক বিরোধী নেতা। এদিকে অভিষেক সহ তৃণমূল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপি সমর্থকদের রোষানলে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেনস্থার পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম ও জুতাও ছোড়া হয়। এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির নির্দেশে হাসপাতালে ভর্তি না নিয়ে ছেড়ে দেওয়া হয় অভিষেককে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, অভিষেকের সফরের বিষয়ে পুলিশ আগেই অবগত ছিল, তবুও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয় বলে দাবি করেছেন সরকারের প্রভাবশালী মন্ত্রী দিলীপ ঘোষ। গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে, এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ তারা তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নকদাদিন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি, হিরো হতে গেছিলেন কেন? এদিকে অভিষেক সহ তৃণমূল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের সময় আহত হন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এর আগে শনিবার রাতেই ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা জানান। এই হামলাকে গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর আখ্যা দেন তারা। রাহুল গান্ধী এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। বিজেপির দিকে আঙুল তোলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংকটে বাংলাদেশিরা সমাধান না হলে হাজারো প্রবাসীকে ফিরতে হবে দেশে। আনুষ্ঠানিক বক্তব্য দিতে অস্বীকৃতি দূতাবাসের। ভারতের নয়াদিল্লিতে একটি 5তলা ভবন ধসে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর সাকেত মেট্রো স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। ভবনটিতে একটি কোচিং সেন্টার, কয়েকটি ক্যাফে ও অফিস ছিল। দুর্ঘটনার সময় ওপরের তলায় নির্মাণ কাজ চলছিল বলে জানা গেছে। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত 10 জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জানান, ধসের পর ধ্বংসস্তূপের নিচ থেকে দীর্ঘ সময় ধরে সাহায্যের আর্তনাদ শোনা যাচ্ছিল। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং আশেপাশের ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ট্রাক উল্টে 22 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 36 জন। স্থানীয় সময় শনিবার ভোরে লাগওয়ান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, পাকিস্তান থেকে ফেরত আসা আফগান শরণার্থীদের বহনকারী একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু বাঁধ থেকে নিচে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। নিহতদের মধ্যে 10 শিশু ও 5 জন নারী রয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে নানগারহার প্রদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নুরিস্তানে আলাদা আরেকটি দুর্ঘটনায় একটি গাড়ি নদীতে পড়ে গেলে 4 যাত্রী নিখোঁজ হন।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের দ্বিতীয় দিনে আরও ৮ জঙ্গি নিহত হয়েছে। এ নিয়ে দুদিন 2 আফগান নাগরিক সহ মোট 13 জন নিহত হওয়ার দাবি করেছে নিরাপত্তা সূত্র। স্থানীয় সময় শনিবার প্রদেশের দারা আদমখেল এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির সহযোগী তারিক গিদার গ্রুপের সদস্যদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। এর আগে গেল শুক্রবার অভিযানের প্রথম দিনে 5 জন নিহত হয়। সবার নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। পাশাপাশি পুরো এলাকা ঘিরে অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জাপোরিঝিয়ায় 1 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন। একই দিন মস্কোর তেল অবকাঠামোতে হামলা চালিয়েছে কিয়েভ। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার দাবি, যুদ্ধে রুশ সেনার মৃত্যুর সংখ্যা প্রায় 5 লাখে পৌঁছাতে পারে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, নতুন করে হামলা চালাতে পারে পুতিন বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও ভয়াবহভাবে তীব্র হয়েছে ড্রোন হামলা ও পাল্টা আঘাতে। শনিবার রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় প্রশাসন। আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী ড্রোনটি একটি শিল্প অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম দাবি করে এটি ইচ্ছাকৃত হামলা এবং পারমাণবিক স্থাপনার ভেতরে প্রথম বড় ধরনের কাঠামোগত ক্ষতির ঘটনা। সংস্থাটি সতর্ক করে আরও জানায়, ভবিষ্যতে যদি এমন হামলা চলতে থাকে, রিঅ্যাক্টর ইউনিট পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়তে পারে, যা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করবে। অন্যদিকে যুদ্ধের আরেক ফ্রন্টে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তম ও ক্রাসনোদার এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় কর্মকর্তাদের মতে, তাগানরক বন্দরে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগে এবং আর্মাভির শহরের একটি তেল ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। রাশিয়া দাবি করেছে, রাতভর অন্তত 172টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা। তবে ইউক্রেন বলছে, এসব হামলার লক্ষ্য ছিল রাশিয়ার জ্বালানি সরবরাহ ও সামরিক লজিস্টিক ব্যবস্থাকে দুর্বল করা, যা যুদ্ধ সক্ষমতা কমানোর কৌশলগত অংশ। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মোট সামরিক মৃত্যুর সংখ্যা প্রায় 5 লাখে পৌঁছতে পারে। এই বিশ্লেষণ যুদ্ধের ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এই যুদ্ধে ড্রোন এখন শুধু আক্রমণের মাধ্যম নয়, বরং আহত সৈন্য উদ্ধার, সরবরাহ পৌঁছানো এবং নজরদারির কাজেও ব্যবহৃত হচ্ছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বড় ধরনের রুশ হামলার সম্ভাবনা নিয়ে গোয়েন্দা তথ্য এখনও সক্রিয় রয়েছে। তিনি নাগরিকদের বিমান হামলার সতর্কতা ও নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান। জেলেনস্কি জানান, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার একাধিক সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। পাশাপাশি রাশিয়ার রোস্তভ ও ক্রাসনোদার অঞ্চলে তেল সম্পর্কিত স্থাপনাতেও হামলার দাবি করেন তিনি।